মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করার সময় দাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট, পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ, আইনি জটিলতাকে দুষলেন স্থানীয় সরকার মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই, যা থাকা প্রয়োজন আমরা যে সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে এখন এইটা কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বনানীর আগুনে আহত আরও একজনের মৃত্যু, ভবনটির ফায়ার এক্সিট সংকীর্ণ, ব্যবহার অনুপযোগী, জানালো তদন্ত দল, ফৌজদারি মামলা দায়ের। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। অগ্নি নিরাপত্তা যাচাইয়ে কাল শুরু 15 দিনের অভিযান। বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত, আনা হলো ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারীসহ 4 জন নিহত। এবং চতুর্থ ধাপে দেশের 106 উপজেলায় ভোট কাল, 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। বনানীর ভয়াবহ আগুনের ক্ষত শুকাতে না শুকাতেই পুড়ল গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেট। 2 বছর পর আবারও আগুনের সহায় সম্বল সব হারিয়ে চলছে মার্কেটের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আহাজারি আর বিলাপ। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন সরকার। দিল্লি দিলে সবকিছু করছি, মার্কেটের কাজ শেষ হয় না, 2 মাস হয় নাই। 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। ঘাম, শ্রম আর ভালোবাসায় তিলে তিলে গড়ে তোলা উপার্জনের শেষ অবলম্বনটুকু হারিয়ে দিশেহারা এ ব্যবসায়ী। দুর্ভাগ্যের আগুন পুড়িয়েছে স্বপ্ন, কেড়ে নিয়েছে মুখের আহার। সবটুকু সঞ্চয় হারিয়ে প্রলাপই যেন এখন অবলম্বন। তাই তো অপলক দৃষ্টিতে শুধুই তাকিয়ে থাকা অজানা ভবিষ্যতের দিকে। আগে একবার পড়ছে, আবার আর কি করব। নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। ধার দেনা করা শুরু করছি, এখন আর কিছুটা রইল না, এখন আমাদের দাঁড়ানোর মতো কোনো রাস্তা নেই। শুক্রবার দিনগত রাতে ব্যবসায়ীরা দোকানের ঝাঁপি বন্ধ করেন পরবর্তী ভোরে নতুন আশায়। ভোর হয়েছে ঠিকই, তবে ততক্ষণে স্বপ্নের সূর্য ডুবেছে এখানকার ব্যবসায়ীদের। সব পুড়েছে, আমরা লোনই দেবো না, আমাদের সংসার চালাবো না, আমরা দোকান পাটাপাট করে তুলবো। সরকার যেন আমাদের উপরে ভালো নজর রাখে, সে যেন প্রত্যেকটা দোকানদারকে কিছু হেল্প করে, যার কারণে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি। মুহূর্তের আগুন কেড়ে নিয়েছে কারো ঋণ করে অথবা জীবনের সর্বস্ব দিয়ে গড়ে তোলা রুজিরুটির ব্যবসা প্রতিষ্ঠান। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে এখন প্রয়োজন সহযোগিতার। এই পোড়া আলুর মতোই এখানকার ব্যবসায়ীদের পুড়েছে ভাগ্য। 2017 সালের প্রথম দিকে আগুন লাগার পরে 2 বছরের মাথায় আবারও আগুন লাগার ঘটনা ঘটল গুলশান ডিএনসিসি মার্কেটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে ন্যূনতম অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। তবে কি এভাবেই প্রতিটি মার্কেটে, প্রতিটি ভবনে অব্যবস্থাপনার কারণে আগুন লাগতেই থাকবে? প্রশ্ন সচেতন মহলের। গুলশান ডিএনসিসি মার্কেট থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এর আগে ভোর 5:30টার দিকে সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, সেনা, বিমান ও নৌবাহিনীর 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই কাঁচা বাজার সহ মার্কেটের একাংশ। শনিবার সূর্য ওঠার আগেই আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় গুলশানের আকাশ। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। কারণটা থেকে আসার পর ফ্রিজে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে সিকিউরিটি বলতেছে আগুন। যখন এই আগুন আমি তো দিশারা হয়ে গেছি যে আমি দোকান খুলবো না পালাবো। সকালবেলা আইসা দেখি 4 পাশে আগুন, মাঝখানে কয়েকটা দোকান বাকি, আর যে পারতেছে
সবাই মাল সরাইতেছে। পুড়ে ছাই হয়ে গেছে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার, পুড়েছে পাকা মার্কেটের একাংশ। পানি স্বল্পতার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। ফজর নামাজের পর আগুনটা শুরু হয়েছে, আগুন দপ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসছে কিন্তু তেমন কিছু করতে পারে না। পানি অল্প পানি দিতেছে, হঠাৎ বন্ধ হয়ে যায়। 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে। পানি নেই, কি করবো? সিলভার লাইন আনছে, একটা লাইন এই লাইনটাই পানি আইতেছে বেশি করে, অন্যান্য কোনো লাইনগুলো আইতেছে না। দুধের দোকান, মশলার দোকান, কাঁচা তরকারির দোকান, মাছের বাজার, মাছের ফ্রিজগুলো যা ছিল সব পুড়ে গেছে। কাঁচা মার্কেটের কারণেই বারবার আমাদের গুলশান শপিং সেন্টারে আগুন লাগতেছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। 2.5 ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাই নির্দেশনা দিয়েছেন যে যতটুকু সর্বোচ্চ মানবিক সহায়তা দেওয়ার জন্য। ওনার সাথে কথা বলে, ওনার মুখ্য সচিব মাধ্যমে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে আমরা এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বসে আমরা সবাই মিটিং করেছি যে সর্বোচ্চ আমরা আমাদের বিধি অনুযায়ী কতটুকু দিতে পারবো সেভাবে আসছি, সেভাবে আমরা ব্যবস্থা করবো। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে দেয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। 2 বছরের ব্যবধানে গুলশানের ডিএনসিসি মার্কেটে আবার আগুনের পর উঠে আসছে নানা অনিয়মের চিত্র। 2017 সালের 3 জানুয়ারি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একাধিক সুপারিশ যেমন মানা হয়নি, তেমনি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই নতুন করে চালু হয় মার্কেটটি। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 2017 সালের 3 জানুয়ারি 5 ঘন্টার আগুন সেবার পুড়িয়ে দেয় 1.5 শতাধিক দোকানঘর। এর ঠিক 2 বছর পর ফের অগ্নিকাণ্ড, আবারও উৎস ডিএনসিসি কাঁচা মার্কেট। আগের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ছাই হলো সব মালামাল। আমাদের বিল টিল, হোটেলের বিল টিল সব শেষ। আমরা আজকে পথের ভিখারি। ঝুপড়িভাবে মার্কেট তৈরি করছে, যেখানে সেখানে লোকজন বসতেছে, কোনো নিরাপত্তা নাই। একই মার্কেটে বারবার এমন অগ্নিকাণ্ডের জন্য পরামর্শ না মানা ও মার্কেটের অবকাঠামোগত সমস্যাকেই দায়ী করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই, যা থাকা প্রয়োজন। আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। পরিকল্পনা দেওয়া হয়েছিল এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার দায় উত্তর সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মনে করেন গুলশান সোসাইটির নেতা। দোকান মালিক এবং ডিএনসিসির মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। ডিএনসিসি চাচ্ছে যে সেখানে একটা নতুন আধুনিক মার্কেট গড়ে তুলতে, কিন্তু আমাদের যারা দোকানিরা যারা আছেন তাদের জন্য তো এটা জীবনের রুটি রুজির ব্যাপার। অন্যদিকে বছরের পর বছর শাস্তিহীন সংস্কৃতি জিইয়ে রাখার কারণেই নগরে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। গত 1 যুগ ধরে লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে এবং এই লক্ষাধিক আগুনের ঘটনায় একটিরও মামলা বা বিচার আমরা করতে পারিনি। বনানী কিংবা চুরিহাট্টার মতো এই আগুনে লাশের সংখ্যা গুনতে না হলেও এই ধ্বংসযজ্ঞই বলে দেয় এখানকার দোকানিরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং পরস্পরকে দোষারোপ না দিয়ে এমন দুর্যোগের স্থায়ী সমাধান চান এসব দোকানিরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের ফায়ার এক্সিট সংকীর্ণ এবং কোনো কোনো তলায় ব্যবহার উপযোগী ছিল না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। দুর্ঘটনার সময় যারা ভবনটির 8, 9 ও 10 তলায় ছিলেন, আগামীকাল তাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দল। এদিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহত একজন আজ চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 26 জনে। পোড়া অবকাঠামোর কঙ্কাল হয়ে দাঁড়িয়ে বনানীর এফআর টাওয়ার। শনিবার সকাল 10:30টার দিকে আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6 সদস্যের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 9 সদস্যের দল। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলের প্রধান জানান, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে 8, 9, 10 এই 3 তলার ভিতরে যে কোনো জায়গায় আগুনের সূত্রপাতটা হয়েছে। উপরের তলাগুলোতে যে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল, মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে 24 ইঞ্চির এক্সিট, এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে,
যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তদন্ত দল রবিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে ভুক্তভোগীদের এফআর টাওয়ারের পাশের পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানান। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো, তাদের কাছে জানার চেষ্টা করব যে আগুনের সূত্রপাত কোত্থেকে এবং তারা কিভাবে সেই পরিস্থিতিতে কি মোকাবেলা করতে হয়েছে তাদেরকে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আমরা আমার তদন্ত রিপোর্ট সাবমিট করব। বনানীর এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 6টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে নারী শিশু সহ 29 জন উদ্ধার, 3 দালাল আটক। সাগরপথে পাচার করা হচ্ছিল মালয়েশিয়ায়, দাবি কোস্টগার্ডের। সারা পৃথিবীতে আগুনের ঝুঁকির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, আর দেশের সবচেয়ে ঝুঁকিতে ঢাকার বাসিন্দারা। অথচ রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাও। এসব নিশ্চিতে ব্যবস্থা নিতে মালিকদের বাধ্য করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2018 সালে সারা দেশে 8,461টি আবাসিক ভবনে আগুন লাগে। এর মধ্যে 2088টি দুর্ঘটনায় ছিল ঢাকায়। শিল্প কারখানায় 1,131টি অগ্নিকাণ্ডের 526টি রাজধানীতে। বেলার এক পরিসংখ্যানে দেখা যায় গত এক দশকে 16,000 অগ্নিকাণ্ডে সারা দেশে মৃতের সংখ্যা প্রতি বছর গড়ে 159 জন। অথচ 2018তেই ঢাকায় মৃতের সংখ্যা 121 জন। এবছর এরই মধ্যে শতাধিক প্রাণ আগুনের বলি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ভবনের অনুমোদিত নকশার দাগ পাল্টায় মালিকের ইচ্ছায়, সাথে ব্যবহার বিধিও। নকশা পাশ করে নিয়ে চলে গেল, তারপর বিল্ডিং 5-7 বছর, অনেক সময় 10 বছরও লাগে, কারণ ওই 22 তলা ভবন তৈরি করতে টাইম লাগবে। তা যখন হলো তখন কিন্তু এই ডিপার্টমেন্টের সাথে ওরা আর কখনোই ফিরে তাকাবে না। অকুপেশনাল সার্টিফিকেটটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা যখন দেওয়া হবে তখন তাদের কাছ থেকে এই ডিপার্টমেন্টগুলোকে আবারও তাদেরকে সাইন করাতে হবে যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম আমি সেটা করেছি, আপনি আসেন দেখেন। বছর বছর মাথা তোলা বহুতল ভবনগুলোর বেশিরভাগেই অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে প্রতিরোধ করার নিজস্ব সক্ষমতা নেই। এমনকি ধোঁয়া এড়িয়ে বেরিয়ে আসার মতো প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনাও রাখার বিষয়টি আমলে নেয় না কেউ। ফলে গত 10 বছরে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়লেও ভবনের সংখ্যার আনুপাতিক হারে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বহুগুণে। একটা সেফ এসকেপ রুট, মানুষ যেন আগুন লাগলে নেমে আসতে পারে, এখানে স্মোক থাকবে না, আগুন থাকবে না। আরেকটা হচ্ছে ফায়ার লিফটটা থাকতে হবে, আগুন লাগলে যেন ফায়ারের যারা লোক তারা গিয়ে যেন ফায়ার ফাইটিংয়ের জন্য লিফটে ইউজ করতে পারে। এই দুইটা জিনিস নাই কারো, সব বিল্ডিংয়ের ক্ষেত্রে, তবে হাই রিস্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলি অত্যন্ত বাধ্যতামূলক। যে কোনো বিল্ডিংয়ের ফায়ারের জন্য মডিফিকেশন সম্ভব, যদি গভর্নমেন্ট ইম্পোজ করতে চায় অবশ্যই সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, শহরের সব ভবন দ্রুত যাচাই করে নকশা অনুযায়ী যথাযথ ফায়ার এক্সিট এবং প্রয়োজনীয় পানি ও অগ্নি নিরোধের ব্যবস্থাপনা নিশ্চিতে বাধ্য করতে হবে মালিকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আমার বয়স এসে 18, আমি প্রায় 2-2.5 মতো চুরি করছি। ছোট থাকতে কি কুলিগিরি করতাম, বোতল ঢুকাইতাম, তারপরে কি 5 উঠতেছি, অফিস ভাঙতেছি। দেখবেন সংবাদের শেষাংশে। বগুড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত এক অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে করে বগুড়া শহরের একটি হোটেলে ফিরছিলেন বরেণ্য শিল্পী খুরশিদ আলম। পথে শহরের চারমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করেন, কিন্তু জরুরি বিভাগে চিকিৎসক না থাকা এবং ভোর 5টা পর্যন্ত চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা। তার কয়েকটি দাঁত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান চিকিৎসক। জয়পুরহাট কল্যাণ ট্রাস্ট আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দিতে 28 মার্চ বগুড়া যান খুরশিদ আলম। কক্সবাজারের সেন্ট মার্টিনে ট্রলারে অভিযান চালিয়ে নারী শিশুসহ 29 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে সাগরপথে মালয়েশিয়ায় পাচার এর চেষ্টা অভিযোগে 3 দালালকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে উঠে
মালয়েশিয়াগামীরা। পরে সেন্ট মার্টিন উপকূলে দিয়ে যাওয়ার সময় ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। বেশ কয়েকটি ট্রলার থেকে 16 নারী ও 7 শিশু সহ 29 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা রয়েছে। এছাড়া পাচারে জড়িত 3 দালালকে আটক করা হয়। পরে সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। সাগরপথে পাচার রোধে অভিযান ও তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা কোস্টগার্ডের। চতুর্থ ধাপে 106টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকাল, এজন্য কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভোটের মাঠে 3 স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপের নির্বাচনে এরই মধ্যে 15টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রোববার চতুর্থ ধাপে দেশের 16টি জেলার 106টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে শনিবার সকালে খুলনার 8টি উপজেলার 429টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। জনসাধারণ ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই পর্যন্ত সবসময় আমাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়গণ জনগণের সেবা নিয়োজিত থাকবে। যশোরের 7টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 691টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। ময়মনসিংহের 10টি উপজেলার মধ্যে সদরে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। জেলা সার্কিট হাউস থেকে ইভিএম মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন নির্বাচনী কর্মকর্তারা। ইভিএম এর আমাদের 100টি কেন্দ্রে আমাদের ইলেকশন কমিশন থেকে একজন টেকনিশিয়ান থাকবেন। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 2 জন টেকনিক্যাল টিমের 2 জন থাকবেন ওখানে। ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 6টি উপজেলার সব কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও কালিসহ সব নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে 10 প্লাটুন বিজিবি। এছাড়া নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বাগেরহাট, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও ফেনী জেলার 70টি উপজেলার কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পারিবারিক চাহিদা এবং তাদের নেশার চাহিদা সেটা মেটানোর জন্য তারা মূলত চুরিটা করে আসছে দীর্ঘদিন যাবত। দেখবেন সংবাদের শেষাংশে। স্ট্যান্ডার্ড চার্টার ট্রেড অ্যাওয়ার্ড পেয়েছে সিটি গ্রুপ সহ দেশের 10টি গ্রুপ। 2017 সালে ব্যাংকের বাণিজ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের গ্রাহকদের এই সম্মাননা দিয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সম্মাননা দেওয়া হয়। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ দেশের 10টি প্রতিষ্ঠানের প্রধানকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের গ্লোবাল হেড লিসা রবিনসন এবং ব্যাংকটির বাংলাদেশের প্রধান নির্বাহী নাসির এজাজ বিজয়। এছাড়া রপ্তানিতে জাতীয় পুরস্কার পাওয়া 3টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। মাত্র 18 বছর বয়সে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাসাবাড়িতে 250-রও বেশি চুরি। বাধা পেলে ভয় দেখানোর জন্য ব্যবহার করে রামদার মতো ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র। চুরি থেকে বাদ যায়নি স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানও। চট্টগ্রামে এ ধরনের একটি কিশোর অপরাধী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আটকের পর দলের 5 জনই নিজ মুখেই স্বীকার করেছেন নানা অপকর্মের কথা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 16 থানার মধ্যে এমন কোনো এলাকা নেই যেখানে এই কিশোর চোর দলের হাত পড়েনি। প্রথমে টার্গেট নির্ধারণ, তারপর নানা কৌশলে বাসা কিংবা অফিসে প্রবেশ করে চুরি করে নিয়ে আসে মূল্যবান জিনিসপত্র। তবে চুরির টার্গেটের প্রথম দিকে থাকে মোবাইল ফোন ও ল্যাপটপ। একসময় ছোটোখাটো চুরি করলেও গত কয়েক বছর ধরে অন্তত 250 বড় ধরনের চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা নিজ মুখে স্বীকার করে দলের 2 সদস্য। আমি ছোট থাকতে কি কুলিগিরি করতাম, বোতল ঢুকাইতাম, তারপরে এবার থেকে আস্তে আস্তে কি বড় পর্যায়ে হইতেছি, বড় বড় চুরি যেতেছি। তারপরে কি 5 উঠতেছি, অফিস ভাঙতেছি, তালা ভাঙতেছি, তালা ভাঙিয়ে কাজ করতেছি। আমার বয়স এসে 18, আমি প্রায় 200-250 মতো চুরি করছি। তারপরে বিভিন্ন এলাকায় চুরি করছি, 5 চুরি করতাম। তারপরে আমাদের সাথে আরেকজন ছিল, ও জানালা কাটতো। তারপরে ওইখান থেকে ঢুকে তো আমরা মোবাইল টোবাইল নিয়ে আসতাম। মাদারবাড়ি সহ আশপাশের এলাকা থেকে আটক হওয়া এ দলের সদস্যদের দাবি একসময় তাদের সবাই ভাঙারি কুড়ানোর কাজ করলো, পরবর্তীতে বড় ভাইদের ছত্রছায়ায় চুরির সাথে জড়িয়েছে। বয়স 19, আমি মনে করো 100-150 মতো চুরি করছি। ওরা ডাকলে যায় আর না ডাকলে যায় না। ছোট নর্মাল মোবাইল টোবাইলে
দেখা দিল মানে চুরি করতাম। ওদের সাথে মানে কি বন্ধুত্ব আছে একটা বিদায়, যেমন মনে করো আমরা বন্ধু ভাই বেড়াদার। তবে পুলিশের দাবি মূলত নেশার টাকা জোগাড়ের জন্য এই চক্রের সদস্যরা চুরি করত, আর চুরির কাজে ব্যবহার করে তারা নানা কৌশল। তারা বিভিন্ন সময় পাইপ দিয়ে উপরে উঠে জানালা খুলে ফেলে। তারা যে কোনো জানালা খুলতে সক্ষম, আর যেখানে লোকজন থাকে না তারা সেখানে কিন্তু গ্রিলটা কেটে ভিতরে ঢুকে প্রবেশ করে মোবাইল, ল্যাপটপ, মূল্যবান জিনিস, স্বর্ণ এগুলো চুরি করে। তারা পারিবারিক চাহিদা এবং তাদের যে নেশার চাহিদা সেটা মেটানোর জন্য তারা মূলত চুরিটা করে আসছে দীর্ঘদিন যাবত। আটককৃত 5 জনের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাবলমুরিং, কোতোয়ালি থানায় আরও 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কেটের কাজ শেষ হয় না, 2 মাস হয় নাই। 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করা সময় দাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট, পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ। বনানীর আগুনে আহত আরও একজনের মৃত্যু। ভবনটির ফায়ার এক্সিট সংকীর্ণ, ব্যবহার অনুপযোগী, জানালো তদন্ত দল। ফৌজদারি মামলা দায়ের। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। অগ্নি নিরাপত্তা যাচাইয়ে কাল শুরু 15 দিনের অভিযান। বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত, আনা হলো ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারীসহ 4 জন নিহত। এবং চতুর্থ ধাপে দেশের 106 উপজেলায় ভোট কাল, 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। এ ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।